প্রিয় প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করি সবাই খুবই ভালোই আছো। সপ্তাহে একটি তোমাদের ব্যবহারিক ক্লাসের রুটিনে আছে। গত 2 সপ্তাহ কলেজে গিয়েও ক্লাস নেওয়া সম্ভব হয় নাই বিভিন্ন কারিগরি সহায়তার কারণে। আজকে তোমাদের বায়োলজির একটা প্র্যাকটিক্যাল ক্লাস, একটা গোত্র নির্ণয়ের ক্লাস হবে, বা আমি যতটুকু পারি ডায়াগ্রামেটিক দেখাবো। যেহেতু আমি বাসায় কোনো নমুনা কালেকশন বা যন্ত্রপাতি আমার কাছে এখানে নাই। কলেজ গেলে হয়তো মাইক্রোস্কোপ বা জবা ফুলও আমরা পেতাম। তোমাদেরকে গত ক্লাসেও বলছিলাম যে এই ক্লাস করার জন্য তোমাদেরকে জবা ফুল সংগ্রহে রাখতে হবে। যদি এখন তোমাদের হাতে নাও থাকে, তোমরা কলেজ ক্যাম্পাসে আসলে অথবা তোমার বা আশেপাশের নার্সারি থেকে 2টা জবা ফুল সংগ্রহ করে আমি আজকে যে বর্ণনাগুলো করতেছি এই বর্ণনার সাথে, বৈশিষ্ট্যের সাথে, ডায়াগ্রামের সাথে মিলিয়ে দেখতে হবে, নাইলে সহজে মনে রাখা সম্ভব হবে না। তো যাক, তোমাদের আজকে আমি যে ক্লাসটা করতেছি সেই পরীক্ষাটার নাম হলো মালবেসি গোত্রণ পর্যবেক্ষণ। তোমাদের পাঠ্যসূচিতে এখন দুইটা গোত্রই অন্তর্ভুক্ত। একটা হলো মালবেসি আর একটা হলো ফোয়েসি। তো আগে আমরা যেটাকে গ্রামীণী গোত্র বলতাম। তো ইন্টারমিডিয়েট সিলেবাসেও আগে 2-3টা গোত্র আমরা করাইতাম। এখন তোমাদের সিলেবাস শর্টকাট বলে একটা গোত্রই আমরা প্র্যাকটিক্যাল করাই এবং ওই গোত্রটাই পরীক্ষায় দিয়ে থাকি। যদি 20 জন ছেলে পরীক্ষা দেয়, 10 জনের ভাগে জবা ফুল পড়ে বা মালবেসি গোত্র নির্ণয় করে। সেই জন্য এই গোত্র নির্ণয়টা আজকে প্রথম ক্লাস এবং বলতে গেলে শেষ ক্লাস। যদি আমরা আরও 2-3টা গোত্র করতাম তাহলে গোত্রের উপর আরও আলোচনা হতো। তো যাক, গোত্র নির্ণয় করতে হলে কী করতে হয়, কতগুলো ধারাবাহিক বর্ণনা বা বৈশিষ্ট্য তোমাদেরকে জানতে হয়। যেমন গোত্র নির্ণয় করার জন্য থিওফ্রাস্টাসের শ্রেণীবিন্যাস ফলো করা হয়। তোমরা জানো উদ্ভিদবিদ্যার জনক থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস সমস্ত উদ্ভিদ জগৎকে প্রথমত 3 ভাগে ভাগ করেছেন: হাড়, স্রাব, ট্রিস। অর্থাৎ উদ্ভিদের স্বরূপগুলা বিরুৎ, গুল্ম, বৃক্ষ। বিরুৎ বা ওষুধি, গুল্ম এবং বৃক্ষ 3 ক্যাটাগরিতে ভাগ: হাড়, স্রাব এবং ট্রিস। তোমরা বই উল্টালে একটা 3টা ছবি দেখো, এখানে এই যে স্বরূপের মধ্যে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছে, যে হাড়, স্রাব, ট্রিস। যে সমস্ত উদ্ভিদগুলা একেবারে ফল পাকলে মারা যায় বা মাটির নিচে কাছাকাছি থাকে, কাণ্ডগুলা নরম ধরনের, সেগুলোকে আমরা বলি বিরুৎ বা ঔষধি। তারপর দেখো যে সমস্ত গাছগুলা কাণ্ডগুলো একটু শক্ত হয় এবং মাঝারি ধরনের উদ্ভিদ কাণ্ডের গোড়া থেকে সবসময় শাখা বের হয়ে জোভের মতো সৃষ্টি করে, সেগুলোই হলো স্রাব বা গুল্ম। যেমন আমরা বিরুৎ বা ওষুধের মধ্যে ধান, গম এগুলোকে উদাহরণ হিসেবে পেয়ে থাকি। বিরুৎ বা গুল্মর মধ্যে যেমন জবা, রঙ্গন, গন্ধরাজ, তোমার ভাসক ইত্যাদিগুলো হলো মাঝারি ধরনের উদ্ভিদ, 8-10 বছর বাসে, এগুলো হলো গুল্ম। এরপরে যে সমস্ত গাছগুলা অনেক বড় হয়, কাষ্ঠল হয়, যেমন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, এগুলোকে বলা হয় ট্রিস। এগুলা থিওফ্রাস্টাসের শ্রেণীবিন্যাস অনুসারে উনি এই 3 ক্যাটাগরিতে ভাগ করেছেন। প্রথমে আমরা গোত্র নির্ণয় করার জন্য দেখি উদ্ভিদটা কোন প্রকৃতি, তার স্বরূপ কী। তোমরা ইন্টারমিডিয়েট ক্লাস হিসাবে তোমাদেরকে শুধুমাত্র ফুল দেওয়া হয়। ডিগ্রি বা অনার্সে গেলে তোমাদেরকে মূলসহ, ঢালসহ ফুল উদ্ভিদ দিতে পারে। তো যাক, আমরা যখন প্রথমে স্বরূপ চিনলাম, এরপর দেখো উদ্ভিদের মূল থেকে তার পর্যবেক্ষণ যেতে হয়, যে আমরা উদ্ভিদের গোত্র নির্ণয় করব, তার মূলগুলো কীরকম। যেমন উদ্ভিদের মধ্যে যে মূলগুলো উৎপন্ন হয়, কিছু বীজ থেকে উৎপন্ন হয়, বীজের ভ্রূণমূল থেকে। আবার কিছু মূল উৎপন্ন হয় কাণ্ডের পাতার কিনারা থেকে, কাণ্ডের পর্ব থেকে, বা মূল থেকে মূল উৎপন্ন হয়। বিভিন্ন ধরনের রূপান্তরিত মূল হয়ে থাকে। যদি বীজের ভ্রূণমূল থেকে মূল উৎপত্তি হয়, সেগুলোকে বলা হয় স্থানিক মূল। আর যদি পত্রের কিনারা থেকে
বা ভ্রূণমূল নষ্ট হয়ে গেলে মূল উৎপন্ন হয়, কাণ্ডের পর্ব থেকে শাখা থেকে মূল উৎপন্ন হয়, তখন সেগুলোকে আমরা বলি অস্থানিক মূল। তো অস্থানিক মূল বেশ কয়েক প্রকার আছে, তোমার বইতে 3 ধরনের ছবি দেখো, যেমন পত্রজ মূল, স্তম্ভ মূল, গাছের মধ্যে টেস মূল, আমাদের মধ্যে গ্রন্থি মূল, আবার রাসনার মধ্যে বায়বীয় মূল, পরাশ্রয়ী মূল, পরজীবী মূল, বিভিন্ন ধরনের অস্থানিক মূল হইতে পারে। মূলের বর্ণনা হয়ে শেষ হয়ে গেলে কাণ্ড। আমরা যে উদ্ভিদের গোত্র নির্ণয় করব তার কাণ্ডগুলো কীরকম, যে কাণ্ডগুলো দেখো, কাণ্ডর মধ্যে রূপান্তর হয়ে আমরা বনির মস্ত একটা বীজ যখন অঙ্কুরিত হয়, বুনো মূল এবং বুনো কাণ্ড দুটো অংশ বের হয়। বুনো কাণ্ডটাই আস্তে আস্তে কাণ্ডের আকার ধারণ করে। তো এখন দেখো, কাণ্ডগুলো রূপান্তরিত হয়ে বিভিন্ন আকার ধারণ করে, সেই জন্য কাণ্ডগুলোকে 3 ভাগে ভাগ করা হয়: বহির্মস্ত, অর্ধবায়বীয়, বায়বীয়। বহির্মস্ত কাণ্ডের মধ্যে 3-4টা ক্যাটাগরি দেখো: রাইজোম, কন্দ, স্ফীতকন্দ, বুড়িকন্দ। এখানে উদাহরণ দেওয়া আছে, চিত্র দেওয়া আছে। অর্ধবায়বীর মধ্যে ধাবক, খর্বধাবক, বক্রধাবক ইত্যাদি ভাগে ভাগ করা হয়। আর বায়ু কতগুলো আছে, বায়বীয় রূপান্তরিত কাণ্ড, সেগুলো শুধু এখানে দেওয়া হয় নাই, যেমন শাখা, আকর্ষী, ত্বরণ, ফাইলোক্লিড ইত্যাদি ইত্যাদি, এগুলোকে বায়বীয় রূপান্তরিত কাণ্ড বলা হয়। আচ্ছা, তাহলে আমরা প্রথমে উদ্ভিদের স্বরূপ দেখলাম, স্বরূপের পরে মূল দেখব, মূলের পরে কাণ্ড কোন প্রকার পরে সেটা দেখব, কাণ্ডের পরে আসে পাতা। আমরা যে উদ্ভিদের গোত্র নির্ণয় করি তার পাতাগুলো কীরকম, যেমন এখানে দেখো কয়েকটা ছবি আছে, যেমন জবা গাছের পাতা। এই পাতাগুলো হয় ডিম্বাকার এবং সরল পাতা। পাতার পত্রফলক যদি পত্রকে ভাগ না হয়, যেমন এখানে দেখো এই গোলাপের পাতা অথবা অপরাজিতার পাতা, এই সম্পূর্ণ পত্রফলকটা ছোট ছোট পত্রকে ভাগ হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, এই 5টা পত্র বা লিফলেট। এখানে একটাই পত্রফলক, এটা খাস হলেও মধ্যশিরা পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত সরল পত্র। যদি পত্রফলক ছোট ছোট পত্রকে ভাগ হয়ে যায় তখন হয় যৌগিক পত্র। আচ্ছা, যৌগিক পত্র আবার বিভিন্ন ধরনের হইতে পারে: পক্কল যৌগিক, করতলাকার যৌগিক। যেমন এখানে কিছু ডায়াগ্রাম দেখো, এখানে একবার ভাগ হয়েছে, পত্রফলকটা একবার ভাগ হয়েছে, সেই জন্য এগুলো বলে পক্কল। এখানে দেখো 2বার ভাগ হয়েছে, এদিকে একবার ভাগ, এদিকে একবার ভাগ, তখন দ্বিপক্কল। এখানে ত্রিপক্কল, কোনো কোনো গাছের মধ্যে অতিপক্কলও ধরা থাকে। আচ্ছা, এরপরে যৌগিক পত্রগুলোর মধ্যে আবার এক ফলক বিশিষ্ট, দ্বিফলক বিশিষ্ট, চতুর্ফলক বিশিষ্ট, অঙ্গুলাকার বিভিন্ন ধরনের পাতা হইতে পারে। তোমরা এখানে দেখো, এই যে ত্রিফলক বিশিষ্ট, চতুর্ফলক বিশিষ্ট, অঙ্গুলাকার, এই বিভিন্ন ধরনের যৌগিক পত্র। তাহলে আমরা প্রথমে পাতার বর্ণনাও দেখলাম। এরপরে তোমাকে আবার একটু লক্ষ্য করতে হবে পাতার আকার আকৃতি কীরকম। কোনো পাতা হয় ডিম্বাকার, কোনোটা হয় আয়তাকার, কোনোটা হয় তোমার বল্লম আকার, বিভিন্ন ধরনের পাতা হইতে পারে। পাতার আকার আকৃতি বিভিন্ন ধরনের হইতে পারে, পাতার শীর্ষ বিভিন্ন ধরনের হইতে পারে, পাতার কিনারা বিভিন্ন ধরনের হইতে পারে, এবং কি পত্রফলকও বিভিন্ন ধরনের হইতে পারে। আবার পাতার শিরা বিন্যাস দেখো, কোনো কোনো উদ্ভিদের পাতার শিরা বিন্যাসগুলো হয় সমান্তরাল। তোমরা তাল গাছের পাতা, তেজপাতা, বাঁশ পাতা, ধান পাতা, এগুলোর মধ্যে দেখবে শিরা বিন্যাসগুলো সমান্তরাল। আবার আম, জাম, কাঁঠাল, সেখানে দেখবে শিরা বিন্যাসগুলো জালিকা। যেমন কোনো সময় শিরা বিন্যাস জালিকা অপসারী হইতে পারে, অবিষয়ীও হইতে পারে। তাহলে আমরা পাতার মোটামুটি একটা ধারণা পাবো। পাতার পরে আসে পুষ্পবিন্যাস। আমরা যে উদ্ভিদের গোত্র নির্ণয় করব তার পুষ্পবিন্যাস বা ইনফ্লোরেসেন্স কীরকম দেখতে হয়। যে এখন পুষ্পবিন্যাস কী, একাধিক পুষ্পের যে কোনো প্রকার বিন্যাস রীতিকে পুষ্পবিন্যাস বলে। একটি ফুল হলে সেটাকে একক নিয়ত বলা হয়, আর যদি অনেকগুলো ফুল একসাথে ফুটে তখন সেটাকে বলা হয় পুষ্পবিন্যাস। যেমন পুষ্পবিন্যাস আবার কয়েক প্রকারের হইতে পারে, যেমন নিয়ত, অনিয়ত, বিশেষ নিয়ত, বিভিন্ন ধরনের পুষ্পবিন্যাস হইতে পারে। আমরা গোত্র নির্ণয় করার সময় কোনো সময় পুষ্পবিন্যাসের বৈশিষ্ট্যও গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেই জন্য পুষ্পবিন্যাস সম্বন্ধে ধারণা না থাকলে পুষ্পবিন্যাসের টাইপ লেখলে বোঝা যাবে না। যেমন এখানে দেখো কিছু অনিয়ত পুষ্পবিন্যাসের ছবি আছে। অনিয়ত পুষ্পবিন্যাস কি? আচ্ছা, পুষ্পবিন্যাস কীরকম, এখানে যে ফুলগুলো ফুটে, যে দণ্ডের মধ্যে ফুটে, এটাকে বলা হয় মঞ্জুরি দণ্ড বা পিডাঙ্কেল। আবার কোনো সময় তোমরা দেখবে যে তোমরা সূর্যমুখী ফুল, ওখানে একটা থালার মতো অংশের মধ্যে ফুটে, সেটাকে বলা হয় রিসিপ্টাকো। তাহলে মঞ্জুরিদণ্ড বা পুষ্পাধারের মধ্যে যে ফুল যে বিশেষ রীতিতে ফুটে, সেগুলোকে আমরা পুষ্পবিন্যাস অথবা
একাধিক পুষ্পের যে কোনো প্রকার বিন্যাস রীতিকে পুষ্পবিন্যাস বলা হয়। আচ্ছা, তাহলে একাধিক পুষ্প, একটা নয়। পুষ্পবিন্যাসের আপনার বিভিন্ন ধরনের টাইপ আছে। যেমন অনিয়ত পুষ্পবিন্যাস কীরকম? মঞ্জুরিদণ্ড সবসময় বাড়ে এবং মঞ্জুরিদণ্ডের শীর্ষে সবসময় ফুল ফুটতে থাকে। আচ্ছা, আর যেগুলো নিয়ত পুষ্পবিন্যাস, সেখানে মঞ্জুরিদণ্ড নির্দিষ্ট, মঞ্জুরিদণ্ড খাটো, অনিয়ত পুষ্পবিন্যাসের মধ্যে মঞ্জুরিদণ্ডটা লম্বা। তাহলে পুষ্পবিন্যাসের মধ্যে যে দণ্ডের মধ্যে ফুল ফুটে সেটাকে বলা হয় মঞ্জুরিদণ্ড বা পিডাঙ্কেল অথবা রিসিপ্টাকল বা পুষ্পাধার। এখানে দেখো, এখানে পুষ্পবিন্যাসগুলোকে বিভিন্ন নাম দেওয়া আছে, যেমন রেসিম, স্পাইক, স্পাইকলেট, কোরিন, তারপরে তোমার আম্বেল, ক্যাপিটেট ইত্যাদি ইত্যাদি নাম আছে পুষ্পবিন্যাসের। যেমন দুইটা তোমাদেরকে আমরা উদাহরণ এখানে করাচ্ছি, দেখো। এই যে মঞ্জুরিদণ্ড, এখানে ফুলগুলো, ফুল মঞ্জুরিদণ্ডটা অনির্দিষ্ট, নিচের ফুল বড়, শীর্ষের ফুল ছোট। এখানে নিচের ফুলগুলো সবৃন্তক, আর এটার মধ্যে ফুলগুলো অবৃন্তক। সেজন্য একটার নাম দিয়েছে রেসিম আর একটার নাম দিয়েছে স্পাইক। তারপর দেখো, এখানে একটার নাম দিয়েছে ক্যাপিচুলাম। যেমন সূর্যমুখী, ডালিয়া, জিনিয়া, এইসব গাছের মধ্যে দেখবে লম্বা মঞ্জুরিদণ্ডের মধ্যে ফুল না ফুটে একটা থালার মধ্যে ফুল ফুটে বা একটা পিণ্ডের মতো অংশের মধ্যে ফুল ফুটে। সেজন্য এই ফুলগুলোকে বলা হয় ক্যাপিচুলাম জাতীয়। এখানে দুই ধরনের ফুল ফুটে। কিনারাগুলোকে বলা হয় রে ফ্লোরেট, মাঝখানে যেগুলো নলাকার থাকে সেগুলোকে বলা হয় ডিস্ক ফ্লোরেট, প্রান্ত পুষ্পিকা, কেন্দ্র পুষ্পিকা। তোমরা একটা সূর্যমুখী গাছের ফুল দেখলে, বড় ফুল, সেখানে দেখবে মাঝখানে কিছু নলের মতো ফুল থেকে, বাইরের দিকে কিছু চামচের মতো ফুল থাকে। চামচের মতো ফুলগুলোকে বলা হয় রে ফ্লোরেট, আর মাঝখানে যেগুলো নলের মতো সেগুলোকে বলা হয় ডিস্ক ফ্লোরেট। আচ্ছা যাক, এখানে আরও বিভিন্ন ধরনের পুষ্পবিন্যাসের ছবি আছে, তোমরা বই থেকে একটু মিলিয়ে নেবে। এরপরে আসে ফুল। আমরা যে উদ্ভিদের গোত্র নির্ণয় করব সেই উদ্ভিদের ফুলটা কীরকম। যেমন আমরা যে গোত্র নির্ণয় করার সময় ফুল হাতে পেলে দেখতে হবে ফুলটা কীরকম। যেমন তোমার হাতে যদি একটা ফুল আসে, এই যে জবা ফুল, জবা ফুলটা কীরকম, ফুলগুলো কি, যেমন ফুলের বিভিন্ন ধরনের প্রকারভেদ হইতে পারে। যেমন কোনো কোনো ফুলের যদি এখন ফুল আমরা ফুলগুলা কি বলে, নিয়ত তোমার কি বলে, সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, একলিঙ্গ ফুল, উভলিঙ্গ ফুল, বিভিন্ন ধরনের ভাগ করা হয়। যেমন সবৃন্তক, অবৃন্তক। ফুলের মধ্যে যদি বোটা থাকে সবৃন্তক, বোটা না থাকলে অবৃন্তক। ফুলের মধ্যে যদি 4টে স্তবক, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এই 4টা স্তবক যদি বিদ্যমান থাকে তাহলে ফুলটাকে বলা হয় সম্পূর্ণ ফুল। আমি আবার বলতেছি, একটা ফুলের মধ্যে 4টা স্তবক, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এই 4টা স্তবক যদি একসাথে থাকে তখন সেগুলোকে আমরা বলি সম্পূর্ণ ফুল। আর যদি একটাও কম থাকে তখন সেগুলোকে বলা হয় অসম্পূর্ণ ফুল। যেমন আমরা জবাকে বলি সম্পূর্ণ ফুল, কারণ জবার মধ্যে বৃতি আছে, দলমণ্ডল আছে, পুংকেশর আছে, স্ত্রীকেশর আছে। তাহলে 4টা স্তবক থাকলে সেটা সম্পূর্ণ। তোমরা লাউ গাছ বা কুমড়া গাছে দেখবে যে 2 ধরনের ফুল ফুটে, কিছু পুরুষ ফুল, কিছু স্ত্রী ফুল। পুরুষ ফুলের মধ্যে স্ত্রী স্তবক থাকে না, আবার স্ত্রী ফুলের মধ্যে পুংস্তবক থাকে না, তখন সেগুলো হলো একলিঙ্গ ফুল। আচ্ছা, তারপরে ফুলের সমাঙ্গ এবং অসমাঙ্গ। কোনো কোনো ফুল থাকে সমাঙ্গ, কোনো কোনো ফুল থাকে অসমাঙ্গ। অর্থাৎ ফুলের যদি বৃত্তাংশগুলো, দলাংশগুলো, এগুলো, এই অংশগুলো যদি সমান সমান থাকে তখন ফুলটাকে বলা হয় সমাঙ্গ। আর দেখা যায় যে বৃত্তাংশ বড় ছোট থাকে, পাপড়ি বা দল বড় ছোট থাকে, তখন সেগুলোকে আমরা অসমাঙ্গ বলি। জবাকে আমরা সমাঙ্গ ফুল বলি। যেমন অপরাজিতা, বক ফুল, শিম ফুল, এগুলোকে বলা হয় অসমাঙ্গ ফুল, কারণ সেখানে কিছু পাপড়ি আছে বড় আর কিছু পাপড়ি থাকে ছোট, সেই জন্য আমরা সেগুলোকে বলা হয় অসমাঙ্গ ফুল। আচ্ছা, তারপর আসো, ফুলকে আবার ট্রাইমেরাস, টেট্রামেরাস, পেন্টামেরাস এভাবেও ভাগ করা হয়। অর্থাৎ ত্রয়াংশক বিশিষ্ট ফুল, চতুরাংশক বিশিষ্ট ফুল এবং পঞ্চাংশক বিশিষ্ট ফুল। যদি বৃত্তাংশ বা দলের সংখ্যা 3 বা 3-এর গুণিতক থাকে সেগুলো হয় ত্রয়াংশক বিশিষ্ট ফুল, যেমন তোমরা ধান গাছে দেখবে। আচ্ছা, তারপর টেট্রামেরাস বা চতুরাংশক বিশিষ্ট ফুল, যেমন সরিষা গাছের ফুল, পাপড়ি বা বৃত্তাংশের সংখ্যা 4 বা 4-এর গুণিতক, 4 বা 4-এর গুণিতক হলে তখন সেগুলো হয় টেট্রামেরাস। আর যদি বৃত্তাংশ বা দলাংশের সংখ্যা 5 বা 5-এর গুণিতক হয় তখন সেগুলোকে বলা হয় পেন্টামেরাস বা পঞ্চাংশক বিশিষ্ট ফুল। যেমন আমাদের জবা ফুল হলো
পঞ্চাংশ বিশিষ্ট ফুল। এখানে বৃত্তাংশ 5টা, দলাংশ 5টা। আবার কোনো কোনো ফুলের মধ্যে দেখবে যে, যেমন গোলাপ ফুল তুমি যদি খোলো বা শাপলা ফুল খোলো, সেখানে পাপড়ি দেখবে 15টা 20টা এরকমও দেখা যায়। তাহলে পাপড়ির সংখ্যা 5 বা 5-এর গুণিতক যদি হয়, বৃত্তাংশের সংখ্যা 5 বা 5-এর গুণিতক হইলে সেগুলো 10, 15 এরকম 20 এরকম যদি গণে পাওয়া যায়, সেগুলো হবে পেন্টামেরাস। আর যদি বৃত্তাংশ বা দলাংশের সংখ্যা 4, 8, 12 এরকম পাওয়া যায়, সেগুলো হবে টেট্রামেরাস। আর বৃত্তাংশ দলাংশ সংখ্যা 3, 6, 9 এরকম পাওয়া গেলে ট্রাইমেরাস। আচ্ছা, তাহলে আমরা ফুলের সমাঙ্গ, অসমাঙ্গ, সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, পেন্টামেরাস, ট্রাইমেরাস, টেট্রামেরাস ইত্যাদি কথা শুনেছি। এরপর দেখো, ফুলগুলোর আবার গর্ভাশয়ের অবস্থান অনুসারে বিভিন্নভাবে ভাগ করা হয়। যেমন হাইপোগাইনাস, পেরিগাইনাস, ইপিগাইনাস, গর্ভপাদ পুষ্প, গর্ভকটি পুষ্প, গর্ভশীর্ষ পুষ্প। তোমরা একটা ডায়াগ্রাম দেখো, এখানে 3টে ছবি আছে। গর্ভপাদ বা হাইপোগাইনাস, এখানে দেখো এই যে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, এই যে বৃত্তাংশ, দলাংশ, পুংকেশর। এখানে দেখো এই যে এটা হলো পুষ্পাক্ষ, ডিম্বাশয়টা পুষ্পাক্ষের উপর অবস্থান করে। বৃত্তাংশ, দলাংশ, পুংকেশর সবগুলো গর্ভাশয় নিচ থেকে উৎপন্ন হয়। এরকম ডিম্বাশয় যদি পুষ্পাক্ষের উপরে থাকে, বৃতি, দলাংশ, পুংকেশর সবগুলো যদি গর্ভাশয়ে নিচ থেকে উৎপন্ন হয়, তখন এই ফুলটাকে বলা হয় হাইপোগাইনাস বা গর্ভপাদ পুষ্প। যেমন আমাদের জবাগুলো হলো গর্ভপাদ পুষ্প। আচ্ছা, তারপর দিল হাইপোগাইনাস। এরপর দেখো পেরিগাইনাস বা গর্ভকটি পুষ্প। যেমন গোলাপ ফুল, তোমরা হাতে যদি একটা গোলাপ ফুল আসে, গোলাপ ফুলকে লম্বচ্ছেদ করবে, উপর দিকে লম্বা লম্বি কাটলে এরকম দেখা যাবে। এখানে দেখা যাবে যে কি, পুষ্পাক্ষটা একটা পেয়ালার মতো হয়। বৃত্তাংশ, দলাংশ এগুলো গর্ভাশয়ের কটি অঞ্চল থেকে উৎপন্ন হয়। তখন এবং পুষ্পাক্ষটা একটা পেয়ালার মতো আকার ধারণ করে, ডিম্বাশয়টা তার মাঝখানে বসা থাকে। তখন এই ফুলটাকে বলা হয় পেরিগাইনাস বা গর্ভকটি পুষ্প। তারপর আরেকটা ফুল দেখো, এই যে তোমরা লাউ গাছ, কুমড়া গাছে ফুল দেখবে যে এই ফুলটা হলো গর্ভশীর্ষ পুষ্প, ইপিগাইনাস বা গর্ভশীর্ষ পুষ্প। কেমন? এখানে পুষ্পাক্ষটা ডিম্বাশয়টাকে সম্পূর্ণ ঘিরে ফেলে এবং বৃত্তাংশ, দলাংশ, পুংকেশর সবগুলো গর্ভাশয় বা ডিম্বাশয়ের মাথা থেকে উৎপন্ন হয়, শীর্ষভাগ থেকে উৎপন্ন হয়। তখন এই ফুলটাকে বলা হয় গর্ভশীর্ষ পুষ্প বা ইপিগাইনাস। আচ্ছা, তাহলে আমরা অনেক ধরনের ফুল পেলাম। এরপরে সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, একলিঙ্গ ফুল, উভলিঙ্গ ফুল। কোনো একটা ফুলের মধ্যে শুধু পুংস্তবক থাকলে এটা পুরুষ ফুল, শুধু যদি স্ত্রীস্তবক থাকে স্ত্রী ফুল। আর যদি পুংস্তবক স্ত্রীস্তবক একসাথে থাকে, তখন সেটা হলো উভলিঙ্গ ফুল। তাহলে আমরা ফুলের প্রকারভেদ জানলাম। এখন আসো, আমাদের ফুলের প্রকারভেদ জানার পরে, পুষ্পবিন্যাস জানার পরে, আমরা ফুল সম্পর্কে আমাদের একটা মোটামুটি ধারণা হয়ে গেছে। এরপরে আসো, ফুলের যে অংশগুলো থাকে, যেমন একটা ফুলের যে বীতি থেকে তোমার অবজার্ভ করতে হবে এই ফুলের বীতিগুলো কীরকম। যেমন আমরা যদি জবা ফুল নিই, জবা ফুলের নিচের দিকে যে দেখবে কিছু ছোট ছোট কাঁটার মতো উপবৃত্তাংশ আছে। কোনো কোনো ফুলে থাকে না, জবা ফুলে থাকে। এবং উপবৃত্তাংশগুলো জবা ফুলের একটা মেন, জবা গোত্রের বা মালভেসি গোত্রের একটা বৈশিষ্ট্য, যে জবা ফুলের মধ্যে বা এই ফুলের মধ্যে মালভেসি গোত্রের ফুল, যেমন জবা, ঢেঁড়স, কার্পাস, সিডার, এই সমস্ত গাছের মধ্যে ফুলের বীতির নিচে উপবীতি থাকে। আচ্ছা, উপবৃত্তাংশগুলা দেখতে কাটার মতো, এগুলো যুক্ত হইতে পারে, মুক্ত হইতে পারে। গ্যামোসেফালাস, পলিসেফালাস, অর্থাৎ যুক্ত উপবৃত্তি, মুক্ত উপবৃত্তি। আচ্ছা, সংখ্যা কত? তুমি ঘন ঘনে একটা একটা কুলে কুলে ঘন ঘনে দেখতে পারো। যেমন এখানে উপবৃত্তি এরা 1, 2, 3, 4, 5টা উপবৃত্তি বের করে রাখছে। ঠিক একইভাবে উপবৃত্তি দেখার পর দেখবে যে বৃত্তাংশগুলো এখানে উপবৃত্তিগুলো হলো মুক্ত, পরস্পর আলাদা। বৃত্তাংশ দেখো, এখানে বৃত্তাংশ আছে 5টা, কিন্তু বৃত্তাংশগুলো সবগুলো একসাথে যুক্ত হয়ে থাকে। তাহলে বৃত্তাংশ যদি যুক্ত হওয়া যায়, যুক্ত মনে রাখতে হবে, মুক্ত হলে মুক্ত রাখতে হবে। এবং আসো, বৃত্তাংশ বা দলাংশের বিন্যাস কীরকম। আচ্ছা, বিন্যাসগুলো বোঝার জন্য তোমাদেরকে এই ডায়াগ্রামগুলো সহায়তা নিতে হবে। আমরা একটা ফুলের মধ্যে বৃত্তাংশ এবং দলাংশ যে পদ্ধতিতে সাজানো থাকে, একটা ফুলের মধ্যে এই যে বৃত্তাংশ এবং দলাংশগুলা যে পদ্ধতিতে সাজানো থাকে, সেটাকে বলা হয় পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন। আচ্ছা, কীরকমভাবে সাজানো থাকতে পারে, যে
আমাদের বৃত্তাংশ এবং দলাংশগুলো বিভিন্নভাবে সাজানো থাকতে পারে। সেই সাজানোগুলার রীতিগুলো এখানে কতগুলো চক্র আকারে দেওয়া আছে, যেমন বালবেট, টুইস্টেড, ইমব্রিকেট, কুইনকানশিয়াল, বেক্সিলারি, বিভিন্ন ধরনের নামকরণ করা আছে। নামকরণগুলো করা আছে আমরা বুঝার জন্য কীভাবে করবো দেখো। এখানে যদি বৃত্তাংশ বা দলাংশগুলো পাশাপাশি থাকে তখন সেটাকে মুক্ত বলা হয় অথবা মুক্ত বালবেটও বলা হয়। আর বৃত্তাংশ দলাংশ যদি পাশাপাশি থাকে এবং একটার সাথে একটা লেগে থাকে তখন সেটাকে বলা হয় প্রান্তস্পর্শী বা যুক্ত বালবেট। আচ্ছা, তাহলে প্রান্তস্পর্শী বা বালবেট, এটাকে মুক্ত বলা হয় বা ওপেন বলা হয়। এরপরে দেখো বৃত্তাংশ দলাংশ কিনারাগুলা এক অংশ বাইরে এক অংশ বেড়ে দেখো এই 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 বৃত্তাংশ বা দলাংশের একটা কিনারা বাইরে একটা কিনারা ভিতরে, আবার বাইরে আবার ভিতরে, আবার বাইরে আবার ভিতরে, আবার বাইরে আবার ভিতরে, আবার বাইরে আবার ভিতরে। এরকম যদি সবগুলো বৃত্তাংশ বা দলাংশের কিনারাগুলা এক প্রান্ত বাইরে এক প্রান্ত ভিতরে এরকম থাকে তখন সেটাকে মনে রাখতে হবে কি টুইস্টেড বা পাকানো ধরনের পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশনটা হলো টুইস্টেড। যেমন জবার মধ্যে পাপড়িগুলা, আমাদের জবা ফুলের পাপড়িগুলো তোমরা টুইস্টেড পাবে এবং এগুলো দেখার জন্য তোমাকে একটা মুকুল ফুল নিতে হবে। যে সমস্ত ফুল ফুটে যায় সেখানে পুষ্পপত্র বিন্যাস ভালো করে নির্ণয় করা যায় না, সেই জন্য একটা মুকুল জবা ফুল নিয়ে তুমি যদি পাপড়িগুলো বৃত্তাংশগুলো আলাদা করো চিমটে দিয়ে তখন বুঝতে পারবে যে কোনটা বালবেট কোনটা টুইস্টেড। আচ্ছা, তারপর দেখো ইমব্রিকেট। আমরা কৃষ্ণচূড়া, রাধাচূড়া এসব ফুলের মধ্যে ইমব্রিকেট পুষ্পবিন্যাস পাই। সেটাও কীরকম, একটা বৃত্তাংশের দুইটা প্রান্ত ভিতরে আরেকটা বৃত্তাংশ বা দলাংশের দুইটা প্রান্ত বাহিরে, বাকি তিনটা থাকে বাহিরে ভিতরে, এরকম যদি পাওয়া যায় তখন বলা হয় ইমব্রিকেট। আমরা উদাহরণ কোথায় পেলাম যে রাধাচূড়া, কৃষ্ণচূড়া এগুলোর মধ্যে ইমব্রিকেট পুষ্পবিন্যাস পাওয়া যায়। আচ্ছা, তারপর দেখো কুইনকানশিয়াল। পেয়ারা গাছের ফুলের মধ্যে তুমি কুইনকানশিয়াল পাবে। কুইনকানশিয়াল কীরকম, দুইটা পাপড়ির চারটা প্রান্ত বাহিরে, দুইটা পাপড়ির চারটা প্রান্ত ভিতরে, আর বাকি একটা বাহিরে ভিতরে থাকলে তখন সেটাকে বলা হয় কুইনকানশিয়াল। আচ্ছা, তারপর পাপড়ি বা বৃত্তাংশ দেখো, যদি একটা বড় পাপড়ি থাকে সেটা যদি আর দুইটাকে ঢেকে রাখে, সেই দুটো পাপড়ি যদি একটা যুক্ত বিধি বা যুক্ত দলকে ঢেকে রাখে তখন সেটাকে বলা হয় বেক্সিলারি। তোমরা শিম, মটর, অপরাজিতা এইসব ফুল গাছের মধ্যে তুমি বেক্সিলারি পুষ্পপত্র বিন্যাস বা এস্টিভেশন পাওয়া যাবে। তাহলে আমরা যদি একটা ফুল পাই, ফুল নিই, তাহলে ফুলের উপবৃত্তাংশগুলোর এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস কীরকম, কি ভালবেট, মুক্ত, যুক্ত, নাকি টুইস্টেড বা পাকানো, নাকি ইমব্রিকেট না কুইনকানশিয়াল, সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। আচ্ছা, বৃত্তিগুলোর বর্ণনার পরে আসে দলাংশ। এখানে দলাংশ পাঁচটা থাকে, দলগুলোকে যুক্ত নাকি বিযুক্ত, সমাঙ্গ নাকি অসমাঙ্গ ইত্যাদি তোমাকে লক্ষ্য রাখতে হবে। এবং দলগুলোর বিন্যাস, দলের বা পাপড়ির বিন্যাস, এটা ভালবেট, টুইস্টেড, ইমব্রিকেট, কুইনকানশিয়াল কোন রকমের পরে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, তা আমরা যদি বৃত্তি আলাদা করে ফেলি, দল আলাদা করে ফেলি, তখন দেখবে যে এইরকম একটা ফুলের লম্বচ্ছেদ করলে, যেমন এখানে যে পুংকাশগুলো পাওয়া যাচ্ছে, এই যে এগুলো পুংকাশ, এখানে হলো পুংস্তবক। এই যে এগুলো সব তুমি জবা ফুল হাতি নিয়ে বারবার লক্ষ্য করে দেখবে ছোটো 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 এগুলো হলো সবগুলো পুংকেশর, অসংখ্য পুংকেশর, একগুচ্ছ পুংকেশর, এগুলো গোনা যায় না, অনেকগুলা। আর এই সামনে শীর্ষভাগে এগুলো হলো গর্ভমুণ্ড। এই যে 1 2 3 4 5 এগুলো গর্ভমুণ্ড, একটা গর্ভদণ্ড থেকে 5টা গর্ভমুণ্ডর সৃষ্টি হয়। তাহলে এগুলো পুংকেশর বা পুংস্তবকের অংশ, আর এগুলো হলো স্ত্রীস্তবক অংশ। এখন আসো, এই ফুলগুলো যখন আমরা বৃত্তিগুলো দলগুলো আলাদা করব তখন হাতে দেখবে যে একটু আঠালো আঠালো পদার্থ লাগে, যে সেগুলো বলা মিউসিলাস। জবা গাছের পাতার মধ্যে, ফুলের মধ্যে, ডিম্বাশয়ের মধ্যে এই মিউসিলাসগুলো থাকে। তোমরা যদি সবজি হিসেবে ঢেঁড়স খাও বা ভেন্ডি খাও, ভেন্ডিকে কাটলে হাতের মধ্যে দেখবে আঠালো আঠালো পদার্থ লাগে, সেটাকে বলা হয় মিউসিলাস। তাহলে আমরা মালবেসি পুত্রের একটা মেইন বৈশিষ্ট্য হলো কি, তার গাছের মধ্যে, ফুলের মধ্যে, ফলের মধ্যে কি থাকে, মিউসিলাস থাকে। এটা যখন ফুল বেজ হাতে আস্তে আস্তে তুমি এগুলো একটা একটা অংশ আলাদা করবে তখন তোমার হাতের মধ্যে মিউসিলাস লাগবে। তুমি যদি ঢেঁড়স কাটো, ঢেঁড়সের মধ্যে দেখবে আস্তে আস্তে আঠালো পদার্থ লাগবে, সেটা বলা হয় মিউসিলাস। তাহলে মালবেসি পুত্রের ফুলের মধ্যে কি থাকে, মিউসিলাস থাকে। আচ্ছা, এরপর আসো পুংস্তবক।
এখানে আমরা বৃতি দল আলাদা করলে এই পুংস্তবক এখান থেকে আলাদা করলে দেখবে যে অনেকগুলো পুংকেশর একসাথে যুক্ত থাকে এবং পুংকেশরগুলো একটা পুংকেশরীয় সবগুলো পুংকেশর মিলে একটা পুংকেশরীয় নল গঠন করে, যেটা স্ত্রীস্তবককে ঢেকে রাখে, স্ত্রীস্তবককে চারিদিকে বেষ্টন করে গার্ড দিয়ে রাখে। সেই অংশটা হলো পুংকেশর বা পুংকেশরীয় নল। এখানে অসংখ্য পুংকেশর দেখা যাবে। আর এখান থেকে যদি কিছু পুংকেশর নিয়ে তুমি স্লাইডে দেখো, মাইক্রোস্কোপে দেখো, এই যে পুংকেশরের যে পরাগধানী, এই যে পরাগধানী, এটা হলো পরাগধানী। এই আমি এখানে একটা দেখো, এটা পরাগধানী, এটা হলো পরাগধানী। পরাগধানীটা এখানে দেখা যাবে বৃক্ষাকার, উল্টা বাংলা ফাঁসের মতো, সেটাকে বলা হয় বৃক্ষাকার। অর্থাৎ জবা ফুলের পরাগধানীগুলো হলো বৃক্ষাকার, অর্থাৎ মালবেসপুত্রের পুংকেশরের পরাগধানী বৃক্ষাকার। তাইলে আমরা এইখানে অসংখ্য পুংকেশর দেখতে পাচ্ছি, এক গুচ্ছ, এখানে গোনা যায় না, সেজন্য বলে এক গুচ্ছ। অগুচ্ছ পুংকেশর তো এখান থেকে যদি আমরা একটা পুংকেশর নিয়ে, কতগুলো পুংকেশর নিয়ে এভাবে চিমটে দিয়ে ধরে স্লাইডে তুলি, মাইক্রোস্কোপে দেখি, দেখবে যে এখানে সবগুলো এরকম। যদি দিয়ে পরাগধানী ফেটে যায়, না ফাটলে এরকম ইনটেক দেখা যাবে, সম্পূর্ণটা দেখা যাবে। আর ফাটলে দেখবে যে এটা বাঁকা বাঁকা হয়ে গেছে, এখান থেকে কিছু দানা দানা বেরিয়ে গেছে। যেগুলো দানা দানা যদি বেরিয়ে যায়, সেগুলোকে বলা হয় পরাগরেণু। পরাগধানী না ফাটা পর্যন্ত পরাগধানীর ভিতর থাকে। আর পরাগধানী যখন ফাটার সময় হয়ে যায়, ফেটে যায়, তখন দেখবে যে এখান থেকে হাজার হাজার পরাগরেণু বের হয় এবং সেগুলো অন্য ফুলের মধ্যে চলে যায়। ইভেন কি মানুষের চোখে মুখে চলে যেতে পারে। হাজার হাজার পাতার মধ্যে, মাটির মধ্যে অনেক জায়গায় বিস্তৃত হয়ে যায় এই পরাগরেণুগুলো। এখান থেকে পরাগধানী ফাটলেই, যেখানে পুংকেশর পরাগধানী, এই পরাগধানী বড় বড় দেখাইলাম, মাইক্রোস্কোপে বড় বড় দেখা যায়। যদি এখান থেকে পুংকেশর নিয়ে মাইক্রোস্কোপ দেখা হয়, বড় বড় দেখা যাবে। এবং পরাগধানীগুলো ফাটলে এখান থেকে দানা 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 বিন্দু বিন্দু অনেকগুলো পরাগরেণু বেরিয়ে যাবে। এবং পরাগরেণুগুলো যদি নিয়ে তুমি স্লাইডে দেখো, কম্পাউন্ড মাইক্রোস্কোপে দেখো, দেখবে যে পরাগরেণুগুলোর গায়ের মধ্যে একটু কাঁটা কাঁটা আঁশ থাকে। সেই জন্য বলা হয় কি, মালবেসি গোত্রের পরাগরেণুগুলো হলো কণ্ঠকিত। মালবেসি গোত্রের পরাগরেণুগুলো হলো কণ্ঠকিত। কেন বলা হয়? পরাগরেণুগুলো দেখতে একটু কাঁটার মতো বা আঁশ থাকে এবং এগুলো একটু বড় বলে মনে হয়, সেজন্য বলা হয় দেহগুলো কণ্ঠকিত। আচ্ছা, আমরা পরীক্ষার মধ্যে কি কাজ করব? পরীক্ষার মধ্যে তোমাকে যদি একটা জবা ফুল দেওয়া হয়, তোমাদের নাম্বার যেখানে আছে, এই জবা ফুলের একটা লম্বচ্ছেদ করতে হবে। এই দেখো, একটা লম্বচ্ছেদ করা আছে। এখানে গর্ভমুণ্ড 5টা আছে, 5টার মধ্যে 3টা একদিকে থাকবে, 2টে চলে যাবে। মাঝখান দিয়ে এমনভাবে ব্লেড চালাতে হবে বা ছুরি চালাতে হবে, ডিম্বাশয়ের মাঝখান দিয়ে যেতে হবে, পাপড়ি 3টে থাকবে, 2টে পড়ে যাবে। গর্ভমুণ্ড 5টার মধ্যে 3টে থাকবে, 2টে চলে যাবে। অথবা তুমি গর্ভমুণ্ড 3টেও রাখতে পারো, 2টেও রাখতে পারো। এমনভাবে সেকশন করতে হবে মাঝখান দিয়ে, যেন গর্ভমুণ্ড 2টে বা 3টে থাকে, পাপড়ি 2টে বা 3, যেমন এরা সেকশন করার সময় দেখো 1 2 3টে পাপড়ি আছে। আমি ডায়াগ্রাম করার সময় দেখো 1 2 3টে পাপড়ি আছে। গর্ভমুণ্ডের মধ্যে 5টা ছিল, 2টে আঁকি নেই, অর্থাৎ আমি এমনভাবে লম্বচ্ছেদ করছি যেন 2টে চলে যায়। 2টে চলে যায় বলে গর্ভমুণ্ড 3টে আসা, 2টে নেই, অর্থাৎ সেকশন করার পর চলে গেছে। এই অংশের মধ্যে পুংকেশর অংশগুলো চলে গেছে, পাপড়ি আরও 2টা চলে গেছে। এগুলো যখন লম্বচ্ছেদ করা হয়, তখন তার ভিতরে কী কী অংশ আছে এগুলো দেখা যায়। এই যে দেখো গর্ভমুণ্ড, এইটা গর্ভদণ্ড, এই গর্ভদণ্ড এখান থেকে এরপরে এই পর্যন্ত। আর এই অংশটা হলো ডিম্বাশয়। ডিম্বাশয়ের মাঝখানে দেখো ছোটো ছোটো ডিম্বক, এটাকে ডিম্বাশয়ে সেকশন করলে, এই যে ডিম্বাশয় নিয়ে এটাকে যদি এইভাবে সেকশন করা হয়, তখন দেখবে যে তোমরা বইয়ের মতো এইরকম ছবি দেখা যাবে। এই যে এখানে যেভাবে ছবি আছে, এই দেখো ডিম্বাশয় সেকশন করলে এরকমভাবে ছবি দেখা যাবে। এখানে দেখো প্রকোষ্ঠ 1 2 3 4 5, 5টা প্রকোষ্ঠ। মাঝখানে যেটা এই গোল অংশ, এটা হয়তো বলা হয় অমরা। অমরা থেকে যে ডিম্বক উৎপন্ন হয়, তাহলে অমরা কাকে বলে? গর্ভাশয়ে যে কলা থেকে ডিম্বক উৎপন্ন হয় তাকে বলা হয় অমরা। অমরা যে পদ্ধতিতে সাজানো থাকে সেটাকে বলা হয় অমরা বিন্যাস। তাহলে অমরা থাকে কোথায়? এই যে এখানে অমরা, এই মাঝখানে এখানে অমরা। অমরা থেকে ডিম্বকগুলো উৎপন্ন হয়। এখানে 3টে দেখা যায়, 3 থেকে মাঝখানে যখন সেকশন হয়ে গেছে, ডিম্বক কিছু দেখা যায়, কিছু দেখা যাচ্ছে না। আর যদি গোল সেকশন করে, তাহলে চারিদিকে দেখা যাবে। এই দেখো চারিদিকে ডিম্বক দেখা যাচ্ছে। প্রকোষ্ঠ 1 2 3 4 5, এর মাইক্রোস্কোপে এগুলো দেখা যায় সেকশন করলে, এবং প্রত্যেকটা প্রকোষ্ঠে 2টা করে ডিম্বক থাকে। আর এখানে অমরা বা প্লাসেন্টাটা থাকে মাঝখানে, তখন এই প্লাসেন্টেশন বা অমরা বিন্যাসকে বলা হয় অক্ষীয়। এখন প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস বুঝতে গেলে তোমাকে আবার একটু পেছনের দিকে আসতে হবে। দেখো অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন কী জিনিস। ফুলের গর্ভাশয়ের
যে অংশ থেকে ডিম্ব উৎপন্ন হয়। গর্ভাশয়ে যে কলা থেকে, যে টিস্যু থেকে ডিম্ব উৎপন্ন হয় তাকে বলা হয় অমরা। যেমন দেখো এখানে একটা গর্ভাশয় সেকশন, এখানে কতগুলো গর্ভাশয় সেকশন আছে। এই গর্ভাশয়ের সেকশন দেখো এই প্রান্ত থেকে শুধু ডিম্ব উৎপন্ন হয়েছে, আর এই চারিদিক থেকে হয় না, শুধু একদিক থেকে। তাহলে এখানে অমরা আছে, এখানে অমরা বা প্লাসেন্টা আছে, এদিকে নেই। সেই জন্য ডিম্বক দিক থেকে উৎপন্ন হলে বলা হয় একপ্রান্তীয়। অমরা বিন্যাস একপ্রান্তীয়। এখন আসো অমরা কাকে বলে। তাহলে গর্ভাশয়ের যে কলা থেকে বা টিস্যু থেকে ডিম্বক উৎপন্ন হয়, গর্ভাশয়ে যে কলা থেকে ডিম্বক উৎপন্ন হয় তাকে বলা হয় অমরা। গর্ভাশয়ের যে টিস্যু থেকে ডিম্বক উৎপন্ন হয় তাকে বলা হয় অমরা বা প্লাসেন্টা। অমরা যে পদ্ধতিতে সাজানো থাকে তাকে বলা হয় প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস। একটা ফুলের গর্ভাশয়ের অমরা বা প্লাসেন্টা যে পদ্ধতিতে সাজানো থাকে তাকে বলা হয় অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন। অমরা বিন্যাস বিভিন্ন ধরনের হইতে পারে, যেমন প্রান্তীয়, বহুপ্রান্তীয়, অক্ষীয়, মুক্তকেন্দ্রীয়, মূলীয়, গাত্রীয়, বিভিন্ন ধরনের হইতে পারে। এখানে তোমরা দেখো অনেকগুলো বিভিন্ন ধরনের ফুলের ডিম্বাশয়ের সেকশন। যে কোনো ফুলের ডিম্বাশয় সেকশন করলে এখান থেকে যে কোনো একটা সেকশন মিলে যাবে। যেমন শিম গাছের যদি ডিম্বাশয় সেকশন করো, দেখবে যে একদিকে অমরা বিন্যাস থাকে, তখন এটা বলবে একপ্রান্তীয়। তোমরা ক্ষীরা, শশা এসব গাছের সেকশন করলে দেখবে যে কুমড়া, এদিকেও কিছু ডিম্বক আছে, এদিকেও ডিম্বক থাকে, এদিকেও ডিম্বক থাকে। তোমাদের খাতে যদি একটা ক্ষীরা আসে, ক্ষীরা বা শশা সেকশন করবে, দেখবে যে এদিকেও কিছু বীজ দেখা যায়, এদিকেও বীজ দেখা যায়, এদিকেও বীজ দেখা যায়। তাইলে অমরা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। একদিকে আছে বলে একপ্রান্তীয়, তিন দিকে আছে, বিভিন্ন দিকে থাকলে বহুপ্রান্তীয়। তাহলে এটা এখানে একপ্রান্তীয়, এখানে বহুপ্রান্তীয়। তারপর দেখো এখানে বলা হচ্ছে অক্ষীয়। ডিম্বকগুলা অমরাটা আছে মাঝখানে, কেন্দ্রে, এবং তার থেকে ডিম্বক উৎপন্ন হয়। আর এখানে প্রকোষ্ঠ ভাগ, এখানে তিনটা প্রকোষ্ঠ দেখাচ্ছে, পাঁচটাও হতে পারে, যেমন আমাদের জবার মধ্যে 5টা প্রকোষ্ঠ। আর এখানে যদি প্রকোষ্ঠ ভাগ থাকে, মাঝখান থেকে যদি ডিম্বক উৎপন্ন হয়, তখন সেটাকে বলা হয় অক্ষীয় অমরা বিন্যাস বা এক্সিয়াল। আচ্ছা, এটাও তোমাকে এক্সিয়ালের মতো মনে হবে। এই অক্ষীয় এবং মুক্ত কেন্দ্রের মধ্যে কী তফাৎ দেখো। মুক্ত কেন্দ্রের মধ্যে একটা প্রকোষ্ঠ, আর অক্ষীয়র মধ্যে অনেকগুলো প্রকোষ্ঠ। অনেকগুলো প্রকোষ্ঠ ভাগ থাকে এবং তার মাঝখান থেকে ডিম্বক উৎপন্ন হয়, কেন্দ্র থেকে উৎপন্ন হয় বলে এটাকে অক্ষীয় বলা হয়। আর প্রকোষ্ঠ একটা হইলে অক্ষ থেকে উৎপন্ন হলে মুক্ত কেন্দ্রীয় বলা হয়। আর এখানে মূলীয়, গাত্রীয়, সেগুলো তোমরা পড়ে নিবে। আচ্ছা, তাহলে আমাদের জবা ফুলে যদি আমরা ডিম্বাশয় সেকশন করি, এই যে ডিম্বাশয়, এই গর্ভমূল, গর্ভদণ্ড, গন্ধাশয়, ডিম্বাশয় যদি এদিকে সেকশন করি, সেকশন করে মাইক্রোস্কোপে দেখলে এরকম দেখা যাবে। তাহলে এখানে অমরাবিন্যাস কীরকম হবে, প্রকোষ্ঠ 1, 2, 3, 4, 5 এবং অমরাটা মাঝখানে আছে, সে এবং প্রকোষ্ঠ ভাগ, গর্ভাশয়টা প্রকোষ্ঠ ভাগ, সেই জন্য এটা বলা হয় অমরাবিন্যাস অক্ষীয়। আচ্ছা, অমরাবিন্যাস আমরা পেয়ে গেলাম। এরপর আসো আমরা আমাদের যদি কোনো গোত্র নির্ণয় করার সময় ফলও দেওয়া থাকে, ফল দেওয়া থাকলে ফলের বৈশিষ্ট্য লিখতে হয়। তোমরা ইন্টারমিডিয়েট ক্লাসে সাধারণত ফল দেওয়া হয় না, সেই জন্য আমি ফলের দিকে যাচ্ছি না। এখানে কিছু দেখো অনেক ধরনের ফলের নামও, ফলের গ্রুপের নাম দেওয়া আছে। আমরা ইন্টারমিডিয়েট সেদেরকে শুধুমাত্র ফুল দিয়ে থাকি, ফল দিই না বলে আমরা ফলের দিকে যাচ্ছি না, তোমাদের একটু কঠিন হয়ে যাবে। এখন আসো আমরা মোটামুটিভাবে ফুলের একটা বর্ণনা বা গোত্র নির্ণয় করার জন্য যে সমস্ত জিনিস দরকার, এগুলো একটা সংক্ষিপ্ত আলোচনা করছি। এরপরে আসো পরীক্ষার সময় আমাকে কি কাজ করতে হবে। পরীক্ষার সময় তোমাকে যদি একটা জবা ফুল দেওয়া হয়, ফুলের প্রথমে একটা লম্বচ্ছেদ করতে হবে। এই দেখো লম্বচ্ছেদের ছবি আছে, একটা ফুলের লম্বচ্ছেদ করে টেবিলে রাখতে হবে। এরপরে লম্বচ্ছেদের ছবি আঁকতে হবে। লম্বচ্ছেদের ডায়াগ্রাম, ছবি এঁকে বিভিন্ন অংশ লেবেলিং করতে হয়, যে গর্ভদণ্ড, গর্ভদণ্ড, পুংকেশর, তারপর পুংকেশরের নল বাইরের দিকে, মাঝখানে হলো আর তোমার গর্ভদণ্ড মাঝখানে, আর বাইরের দিকে পুংকেশরীয় নল, এই পাশ দিয়ে এখানে গর্ভাশয়, এই অংশটা গর্ভাশয়, আর মাঝখানে হলো অমরা, এই যেখানে অমরা বা প্লাসেন্টা, আর ছোটো ছোটো এগুলো ডিম্ব। আচ্ছা, এখানে পুষ্পাক্ষ, এখানে বীথি দেখা যাচ্ছে, উপবীথি দেখা যাচ্ছে, আর এটা ফুলের গুহা। এই অংশগুলো তোমাকে ছবি এঁকে সুন্দর করে এই লেবেলিংগুলো করতে হবে। মাঝখানে নিচের দিকে ফুলের লম্বচ্ছেদ কথাটা লিখতে হবে। এরপর আসো আমরা আমাদের বর্ণনার শেষের দিকে আসি। এই যখন গোত্র নির্ণয় হয়ে আমরা বিভিন্ন অংশগুলো পেয়ে যাব, তখন তোমাকে ফুলের পুষ্প সংকেত সম্পর্কে একটু ধারণা থাকতে হবে।
এই দেখো এখানে একটা ফুট প্রসঙ্গ আমি এঁকে দেখাচ্ছি, তোমাদের বইতেও আছে। এগুলো বোঝার জন্য তোমাদেরকে একটু আবার বইয়ের পেছন দিকে গিয়ে এখানে যেভাবে বুঝেছে সেগুলো দেখতে হবে। আর না হলে আমি যেগুলো বলতেছি এগুলো দেখো তোমরা মনে রাখতে পারবি না। যদি মনে না থাকে তোমাদেরকে আবার এই অংশগুলো বই থেকে দেখে দেখে শিখতে হবে। যেমন পুষ্প সংকেত, এই যে আমি একটা চিহ্ন দিয়েছি, গোল করে একটা প্লাস চিহ্ন দিয়েছি, গোল কলম গোল করে প্লাস চিহ্ন যদি দেওয়া হয় তখন এই ফুলটাকে বলা হয় বহু প্রতিসম। অর্থাৎ একটা ফুলকে যদি একাধিক বা যে কোনো দিক থেকে সেকশন করে যদি সমান সমান অংশ পাওয়া যায় সেগুলোকে বলা হয় বহু প্রতিসম ফুল। এক প্রতিসম হলে শুধু এইভাবে দিয়া এই পার্সেন্টেজ দিলে হয় এক প্রতিসম, আর এরকমভাবে দিলে হয় বহু প্রতিসম। আর দেখো একলিঙ্গ অবিলিঙ্গ, একলিঙ্গ ফুল হইলে এই একলিঙ্গ পুরুষ, একলিঙ্গ স্ত্রী, একলিঙ্গ পুরুষ, একলিঙ্গ স্ত্রী, এটা হলো এক প্রতিসম। আর এভাবে যদি এভাবে একটা সেকশন, এভাবে একটা যদি একাধিকবার সেকশন করে সমান সমান অংশ পাওয়া যায় তখন বলা হয় বহু প্রতিসম। তোমরা বইয়ের মধ্যে এগুলো আছে, আমি একবার বলে যাচ্ছি, তোমরা আবার এখানে এই যে এখানে এখানে বর্ণনাগুলো পুরুষ সংকেত লেখার নিয়মাবলীগুলো বর্ণনা করা আছে। আচ্ছা, তারপর দেখো তাহলে বহু প্রতিসম উভয়লিঙ্গ, কারণ এটার মধ্যে পুংস্তবক স্ত্রীস্তবক দুটি আছে, সেজন্য বলা হয় উভয়লিঙ্গ। এরপর আসো উপবৃত্তাংশ, এই যে এখন পাঁচটাও থাকতে পারে, 7টাও থাকতে পারে। তোমরা গণে দেখবে যদি 5টা পাও 5টা লিখতে পারো, 7টা পাইলে 7টা লিখতে পারো। উপবৃত্তাংশগুলো হয় মুক্ত, সেই জন্য ব্যাকেট দেওয়া হয় না। আমি 7 লিখছি, তুমি 5ও লিখতে পারো, 6 লিখতে পারো, উপবৃত্তাংশ যেরকম পাওয়া যায়। তারপর আসে এই বৃত্তাংশ, বৃত্তাংশগুলো দেখবে সেখানে 5টা বৃত্তাংশ থাকে এবং যুক্ত থাকে। বৃত্তাংশ যদি যুক্ত হয় দুদিকে ব্যাকেট দিতে হয়, দুদিকে ব্যাকেট দিলে যুক্ত, ব্যাকেট না থাকলে মুক্তবৃত্তি, ব্যাকেট দিলে যুক্তবৃত্তি গ্যামোসেফালাস, আর যদি ব্যাকেট না থাকে ফলিসেফালাস। আচ্ছা, এরপরে দলাংশ দেখো, দ মানে এখানে দ মানে দলাংশ। এই দলাংশ পেন্টামেরাস পুষ্প বলে এখানে 5 দিচ্ছি আমরা, দলাংশ সংখ্যা 5, এবং দলাংশগুলা ব্যাকেট দিই নাই, অর্থাৎ মুক্ত দল, গোড়ার দিকে যুক্ত থাকলেও আমরা কি বলি মুক্ত দল, সেই জন্য এখানে ব্যাকেট দিয়ে দিই। বীথিগুলোতে ব্যাকেট দিয়েছি, বীথিগুলো হলো যুক্ত, বীথির এখানে জবা ফুলের মধ্যে বীথিগুলো হলো এই যুক্ত বীথি, আর দলগুলো হলো মুক্ত। যদি যুক্ত হয় ব্যাকেট দিতে হয়, আর যদি মুক্ত হয় ব্যাকেট দিতে হয় না। এরপরে আসো পুংকেশর, এই যে এখানে পুংকেশর, এগুলো তুমি গুনতে পারবে না, অসংখ্য পুংকেশর জবা ফুলের মধ্যে থাকে। এই যে এখানে দেখো এইগুলো তুমি একটা জবা ফুল হাতে নিয়ে এই যেগুলো দেখবে, এটা আমি এখানে অনেকগুলো দিয়েছি। এই পুংকেশর ইনফিনিটিভ বা অসংখ্য, পুংকেশর ইনফিনিটিভ বা অসংখ্য, এবং সবগুলো পুংকেশর মিলে একটা পুংকেশরীয় নল গঠন করে, সবগুলো পুংকেশর মিলে একটা পুংকেশরীয় নল গঠন করে, যেটা স্ত্রী স্তবককে বা ডিম পুরোটাকে ঘিরে রাখে। সেই জন্য এখানে পুংকেশর অসংখ্য, এবং পুংকেশরগুলো যুক্ত থাকে বলে ব্যাকেট দেওয়া হয়, অসংখ্য পুংকেশর একসাথে যুক্ত, সেজন্য ব্যাকেট দেওয়া হয়। আচ্ছা, এরপর আসো গ, গ দ্বারা কি বোঝায়? গর্ভপত্রের সংখ্যা। গ মানে গর্ভাশয় নয়, এখানে গ হতো গর্ভপত্রের সংখ্যা। গর্ভপত্র কি জিনিস? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, এগুলোকে একসাথে বলা হয় গর্ভপত্র। আচ্ছা, গর্ভপত্র অনুসারে ফুলকে এক গর্ভপত্রী, দ্বিগর্ভপত্রী, বহু গর্ভপত্রী ফুল ভাগ করা হয়। আচ্ছা, এখানে গর্ভপত্রের সংখ্যা 5 কেন লিখছি? এই গর্ভাশয়ে সেকশন করলে প্রকোষ্ঠ 5, 1 2 3 4 5, 5টা প্রকোষ্ঠ। এবং দেখো এখানে গর্ভমুণ্ড 5টা, ফুলের মধ্যে গর্ভমুণ্ডও থাকে 5টা, গর্ভাশয়ে সেকশন করলে প্রকোষ্ঠও 5টা, সেই জন্য বলা হয় বহু গর্ভপত্রী। এবং এখানে গর্ভপত্রের সংখ্যা হলো 5। গর্ভমুণ্ডগুলো একটু বিযুক্ত হলো, আর নিচের দিকে যে গর্ভাশয়গুলো প্রকোষ্ঠগুলো যুক্ত থাকে, সেই জন্য ব্যাকেট দেওয়া। আচ্ছা, এখন গর নিচে একটা রেখা দেওয়া আছে, দেখো এটাকে বলা হয় অধিগর্ভ গর্ভাশয়। এখানে দেখো পুষ্পাক্ষ, ডিম্বাশয়টা পুষ্পাক্ষের উপরে আছে, ডিম্বাশয়টা পুষ্পাক্ষের উপরে থাকলে এটাকে বলা হয় অধিগর্ভ। আর ডিম্বাশয় যদি পুষ্পাক্ষ গিরি ফেলে তখন উপ অধিগর্ভ বলা হয়। যেমন আমরা এই গোলাপের মধ্যে উপ অধিগর্ভ। তাহলে এখানে হবে গর্ভপাদ, পুষ্পের মধ্যে ডিম্বাশয় অধিগর্ভ, এই গর্ভাশয় অধিগর্ভ হলে নিচের দিকে টান, আর যদি অধগর্ভ হয় উপর দিকে যান। যেমন তোমরা কুমড়ো গাছ, লাউ গাছ, এই ফুল
এগুলোর মধ্যে বৃতি দেওয়া সবগুলো উপরে, গর্ভাশয়টা নিচে, তখন এখানে টান দিতে হয় উপরের দিকে। উপরের দিকে মানে অধগর্ভ, গর্ভাশয়টা অধগর্ভ, আর এখানে হলো অধিগর্ভ। আচ্ছা, এখানে গর্ভাশয়ের প্রকোষ্ঠ 5, গর্ভাশয়ের সেকশনগুলোর প্রকোষ্ঠ 5, গর্ভবতীর সংখ্যা সেই জন্য 5, এবং গর্ভবন্ধু গর্ভবন্ধু সবগুলো একসাথে যুক্ত থাকে বলে ব্র্যাকেট দেওয়া হয়। আচ্ছা, এখানে আসো আরেকটা রেখা দেখো, পুংকেশর এবং দলের উপর দেওয়া আছে। এই রেখা দ্বারা কি বুঝবে? পুংকেশরের সাথে যুক্ত থাকলে, বৃত্তাংশের সাথে যুক্ত থাকলে সেগুলোকে বলা হয় সমসংযোগ। আর যদি পুংকেশর দলের সাথে যুক্ত থাকে অথবা পুংকেশর গর্ভবতীর সাথে যুক্ত থাকে, তখন সেগুলোকে বলা হয় অসম সংযোগ। এখানে পুংকেশরের অসম সংযোগ, অর্থাৎ পুংকেশরগুলা গোড়ার দিকে দলের সাথে লাগানো, পুংকেশরগুলা গোড়ার দিকে দলের সাথে লাগানো বলে এই টানতে দেওয়া হয়, অর্থাৎ পুংকেশর দললগ্ন, অর্থাৎ পুংকেশরগুলো দললগ্ন। এখানে পুংকেশরের এটা অসম সংযোগ বুঝেছে। এখানে ব্র্যাকেট দ্বারা সমসংযোগ, পুংকেশরের সাথে যুক্ত, গর্ভবতীর সাথে যুক্ত, বৃত্তাংশের সাথে যুক্ত, এভাবে থাকলে বলা হয় সমসংযোগ। আর যদি দেখা যায় পুংকেশর দলের সাথে অথবা পুংকেশর গর্ভবতীর সাথে যুক্ত থাকে, তখন সেটাকে বলা হয় অসম সংযোগ। পুংকেশরের সমসংযোগ, পুংকেশরের অসম সংযোগ। এখানে পুংকেশর দলের সাথে যুক্ত থাকে বলে উল্টো দিকে মাত্রা দিতে হয়, সেজন্য বলা হয় অসম সংযোগ বা পুংকেশর দললগ্ন। তাহলে আমরা পুষ্প সংকেতটা মোটামুটিভাবে বুঝেছি। যদি কারো দুর্বুদ্ধ থাকে, না বুঝে থাকো, তোমরা আবার আমার এই বইয়ের মধ্যে যে এখানে পুষ্প সংকেতগুলো ধারাবাহিকভাবে বুঝেছে, তোমরা এখান থেকে দেখবে। আর এখানেও দেখো এক গর্ভবতী, দ্বিগর্ভবতীর ছবিগুলো আঁকা আছে। কীভাবে বৃত্তি আঁকবে, কীভাবে দল আঁকবে, এই যে বৃত্তি আঁকার সময় এভাবে আঁকতে হয়, দল আঁকার সময় এভাবে আঁকতে হয়। আচ্ছা, এখন আসলো আমাদের পুষ্পপতি। পুষ্পপতিকে আমরা আগে থেকে বর্ণার মধ্যে মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে গেছে। কোনো একটা ফুলের পুষ্পপতিকে আঁকতে গেলে প্রথমে তোমাকে লক্ষ্য রাখতে হবে তার মাতৃঅক্ষটা কীরকম। এই যে মাতৃঅক্ষ, আমি এখানে বলছিলাম পুষ্পাক্ষ, ফ্লোরাল এক্সিস, আর এটাকে বলা হয় মাদার এক্সিস। মাতৃঅক্ষ কোথায় পাবো, কীভাবে বুঝবো? এই যে দেখো, যে শাখা, এখান থেকে যেখান থেকে শাখা থেকে ফুল উৎপন্ন হয়, এটাকে বলা হয় মাতৃঅক্ষ। এদিকে মাতৃঅক্ষ, এদিকে পাতা বা প্রভৃতি ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। তাইলে ফুলের দেখো, যেদিকে মাতৃঅক্ষ থাকে সেদিকে হলো ফুলের পশ্চাৎ ভাগ। এই যে এদিকে ফুলের পশ্চাৎ ভাগ, এদিকে হলো সম্মুখ ভাগ। এই যে আমরা পুষ্পপতিকে আঁকছি, পুষ্পপতিকে যেদিকে মাতৃঅক্ষ থাকে সেদিকে হলো পশ্চাৎ ভাগ। এই যে এদিকে পশ্চাৎ ভাগ, এদিকে হলো সম্মুখ ভাগ। এই মাতৃঅক্ষ যেদিকে আছে সেটা হলো পশ্চাৎ ভাগ, এদিকে হলো সম্মুখ ভাগ। মাতৃঅক্ষ এক এক ফুলের মধ্যে এক একভাবে থাকতে পারে। যেমন এখানে দেখো, এই যে আমি এখানে এগুলো আঁকছি, উভয়দিগুলো আঁকার নিয়ম এখনো আছে। এইভাবে টান দিয়ে মাঝখানে একটু কেটে কেটে দিবা, তখন সেগুলো হলো বৃতি বা ভোগ দিয়ে। দেখো এই বৃতি, উপবৃতি, আর এই দেখো এখানে এখানে এগুলো হলো বৃতি, আর এই যেগুলো কালো করে দিলে সেগুলো হলো দলাংশ। তোমরা বই ছবিও দেখো, আমরা ব্ল্যাকবোর্ডও আঁকছি। এখন হচ্ছে ছবি দেখো, এই যে বইয়ের মধ্যে এই যে মাতৃঅক্ষ, এটা কালো করে দেওয়া হবে, এটা মাতৃঅক্ষ। মাতৃঅক্ষটা কি? এটা এই মাতৃঅক্ষ। মাতৃঅক্ষর এদিকে হলো ফুলের পশ্চাৎ ভাগ, আর যেদিকে পাতা থাকে, মঞ্জুরিপত্র থাকে, এদিকে হলো সম্মুখ ভাগ। এইদিকে পশ্চাৎ ভাগ, এদিকে সম্মুখ ভাগ। আচ্ছা, আমরা পুষ্পপতিকে আঁকার সময় লক্ষ্য করতে হবে যে আমরা মাতৃঅক্ষ কোন দিকে। তাহলে জবা ফুলের মধ্যে যেখানে দুটো ভূমিতি কনসাইড করে কাছাকাছি থাকে, ঠিক সেই বরাবর মাতৃঅক্ষ। সোলার গোত্রের মধ্যে বৃত্তি ঠিক পশ্চাৎ বরাবর থাকতে পারে। এখানে হলো এই দেখো, দুটা উপবৃত্তি যেখানে কনসাইড করছে বা মিলিত হয়েছে সেই বরাবর মাতৃঅক্ষ। আবার দেখো, তাহলে উপবৃত্তি যেখানে দুটা মিলছে সে বরাবর, এখানে বৃত্তি দেখো, বৃত্তির ঠিক পশ্চাৎ বরাবর। এটা হলো উপবৃত্তি, এই সাইকেলটা উপবৃত্তির, এই সাইকেলটা হলো বৃত্তির। তাইলে উপবৃত্তির দুটা অংশ যেখানে কনসাইড করছে সে বরাবর মাতৃঅক্ষ। ঠিক একইভাবে পরে কি বৃত্তির ঠিক পশ্চাৎ বরাবর। আবার যেখানে দুইটা দল কনসাইড করে, দুইটা পাপড়ি কনসাইড করে সে বরাবর। এভাবে তোমাকে মাতৃঅক্ষ নির্ণয় করতে হবে। দুই একবার তোমরা চেষ্টা করে দুই একটা গোত্র করলে মাতৃঅক্ষ তোমার ধারণা হয়ে যাবে। যদি মাতৃঅক্ষ সঠিকভাবে নির্ণয় করতে না পারো, তাহলে পুষ্পপতিকে আঁকা ভুল হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা মালবেসি গোত্রের মধ্যে পাই কি উপবৃত্তি যেখানে দুটো কনসাইড করে এবং বৃত্তির ঠিক পশ্চাৎ ভাগ বরাবর, বা দুইটা দল যেখানে কনসাইড করে সেই বরাবর মাতৃঅক্ষ। আচ্ছা, মাতৃঅক্ষর পরে দেখবো আমরা উপবৃত্তিগুলোর বিন্যাস কিরকম।
আমরা যে জবা ফুলের মধ্যে যে উপবৃত্তি পাই, উপবৃত্তিগুলোর বিন্যাস কীরকম, আমরা যে উপবৃত্তির বা এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস বিভিন্ন নাম বলছি, যে মুক্ত, বালবেট, টুইস্টেড, ইমব্রিকেট, কুইনকানশিয়াল, ভেক্সিলারি, এই কথাগুলো আমরা আগে বলছি, ডায়াগ্রামও দেখাচ্ছি। এখানে দেখো উদ্ভিদগুলো পাশাপাশি থাকে, সেই জন্য এগুলোকে মুক্ত বালবেট বা মুক্ত বলা হয়। তারপর দেখো এই বীতিগুলো, আমরা জবার মধ্যে যে বীতিগুলো হয়, বীতিগুলো যুক্ত, পাশাপাশি থাকে, এই যে যুক্ত, এই দুটো বীজের মাঝখানে এখানে যুক্ত, এখানে যুক্ত, সেই জন্য বলা হয় বীতিগুলো যুক্ত বা ভালবেট বা প্রান্তস্পর্শীয় বলা হয়, এভাবে আঁকতে হবে। এরপর আসো দলাংশ। দলাংশগুলো দেখো, এক প্রান্ত বাইরে হইলে এক প্রান্ত ভিতরে, এক প্রান্ত হলো বাইরে, এক প্রান্ত ভিতরে, আবার বাইরে, আবার ভিতরে, আবার বাইরে, আবার ভিতরে। একটা জবা ফুলের মুকুল জবা ফুল নিয়ে তুমি যদি খোলো, তখন দেখবে যে এই যে দলাংশগুলো এক কিনারা বাইরের দিকে, এক কিনারা ভিতরে, আবার বাইরে, আবার ভিতরে, সবগুলো এরকম, সবগুলো এরকম থাকবে, তখন সেটাকে বলা হয় টুইস্টেড বা পাখানো। এই বইয়ের মধ্যে টুইস্টেড করে আঁকা আছে, দেখো, এই দেখো এখানে বাহিরে ভিতরে, বাহিরে ভিতরে, বাহিরে ভিতরে, বাহিরে ভিতরে, বাহিরে, সবগুলো বাইরে ভিতরে, এভাবে আঁকতে হবে। এগুলো কয়েকবার এঁকে শিখতে হবে। আমি বালবেট, টুইস্টেড, ইমব্রিকেট, কুইনকানশিয়াল ওগুলো আগা জানি কিনা, এবং আমি যে গোত্রটা করছি মালবেসি গোত্র, এটার মধ্যে কোনটা কোনভাবে আছে, কি মুক্তভাবে আছে, বালবেট আছে, না টুইস্টেড আছে, সেভাবে আমাকে আঁকতে হবে, নাহলে এই আঁকাটা ভুল হয়ে যাবে। বলো দুই একবার আঁকো, যদি দুর্বোধ্য থাকে, কঠিন লাগে, স্যারেরা যখন ডিপার্টমেন্টে আসবে আবার তোমার স্যারদের কাছে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এখন আসো, এই যে আমি এখানে যে পুঙ্কশীয় নল যখন সেকশন করি, এই যে পুঙ্কশীয় নল, এখানে এখন সবগুলো পুঙ্কেশ্বর, চারিদিকে অসংখ্য, তুমি যা ইচ্ছা তা দিতে পারো, কারণ জবা ফুলের মধ্যে পুঙ্কেশ্বর অসংখ্য, জবা গোত্রের মধ্যে, মালবেসি গোত্রের মধ্যে পুঙ্কেশ্বর অসংখ্য। তুমি যদি অন্য গোত্র করো, সোলাইনেসি, লিগুমিনেসি, সেখানে পুঙ্কেশ্বর হয় 5টা, নাহলে 10টা নির্দিষ্ট। তুমি 5টা পাইলে 5টা, 10টা পাইলে 10টা লিখতে হবে। আর জবার মধ্যে আমরা যেহেতু অসংখ্য পাই, চারিদিকে অসংখ্য দিতেও পারবে, এই যে পুষ্প সংখ্যা